7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার, যার মধ্যে আয় রয়েছে 5,64,000 কোটি টাকা এবং ঘাটতি 2,26,000 কোটি টাকা। কেমন হলো এই বাজেট, সেই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সহযোগী সম্পাদক জাকির হোসেন, আর সঙ্গে আছি শাহাদাত তনিম। জাকির হোসেন, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকার এই চলতি বছরের একটি বাজেট প্রস্তাব করেছেন, কেমন হলো এই বাজেট? আসলে বাজেট কেমন হলো এক কথায় বলা খুব শক্ত। আমি যদি বাজেটের গাণিতিক দিকটা আগে যদি আমি দেখি, তাহলে বাজেট তো মূলত সরকারের আগামী একটি অর্থ বছরের, যেটা জুলাই থেকে শুরু হবে, সেটা একটা আর্থিক পরিকল্পনা, যে আমি এভাবেই আয় করব, ব্যয় করব এবং আমার কিছু ঘাটতি থাকবে তা আমি ঋণ করব। সেটা একটা প্রাক্কলন সরকার দিয়ে থাকে, যেটাকে আপনি লক্ষ্যমাত্রাও বলতে পারেন। এটা যে সবসময় একই রকম থাকে তা না, প্রচুর চেঞ্জেস হয়। আর দেখতে হবে যে সরকার আসলে ব্যয়ের ক্ষেত্রে কোন কোন জায়গায় প্রায়োরিটি দিল, আর সরকার যে জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করবে সেখানে সরকার কী পরিবর্তন আনলো, নতুন কী করলো, এটা হচ্ছে বেসিক্যালি বাজেটের মূল বিষয়। তো আমি আগে কাঠামোগত দিক দিয়ে যাই। এই সরকার যারা বলছে যে প্রতি বছর আমাদের যেটা হয় যে বাজেটের যে মূল যে মোট ব্যয়ের যে প্রাক্কলন, সেটা আগের বছরের চেয়ে সব সময় বেশি থাকে। এগুলো রাজনৈতিক সরকারগুলো সাধারণত এটা করে, যে এক ধরনের জনতুষ্টিমূলক চিন্তা থেকেই করে, যে দেখেন আমি আগের বছর বাজেট করছিলাম 5 লাখ কোটি টাকা, এবার 5.5 লাখ কোটি টাকা করলাম। এভাবে আমাদের দেশে প্রত্যেকটা বাজেটের মূল বাজেটের যে ঘোষণা সেটা কিন্তু বেড়ে আসছে, যদিও শেষ পর্যন্ত সেই টাকা খরচ হয় না আর কি। তো দেখেন, এই যে চলতি অর্থ বছরটা যেটা 2024-25, এখানে 7,97,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। তো প্রত্যেক বছরের মার্চে এসে একটা বাজেটটার সংশোধন হয়। ব্যয় প্রবণতা দেখে বোঝা যায় যে আমার এই জুন পর্যন্ত আসলে কত টাকা খরচ হতে পারে। সেটাই যে একবারে থাকবে তা না, এটা সংশোধন করে, সেটাও এক ধরনের প্রাক্কলন। এই দেখা যায় যে প্রাক্কলন যা করছে তার চেয়েও কম হয়। তো সেটা চলতি অর্থ বছরের বাজেট যেটা 7,97,000 কোটি টাকা ছিল, এটা এনারা 7,90,000 কোটি টাকার আগামী অর্থ বছরের বাজেট দিয়েছে। এ কারণে ওনারা বলছেন যে আমরা বাজেটটাকে আকার ছোট করেছি। কিন্তু আপনি যদি আরেকভাবে দেখেন যে এই চলতি অর্থ বছরের যেটা সংশোধিত বাজেট, সেটা তো মনে করেন যে 7,40,000 টাকার মতো সংশোধিত বাজেট। তাহলে এই বছরে আসলে অ্যাকচুয়াল যা খরচ হবে তার চেয়ে আগামী অর্থ বছরের বাজেটটা কিন্তু বেশি। তো এটার ব্যাখ্যা হচ্ছে দুইভাবে। এই কারণে কেউ কেউ বলছে যে না, বাজেটটা আসলে কমে নাই। আবার হচ্ছে যে বাজেট কমানোকেই সমাধান, তা না। কারণ আপনি যদি বেশি বাজেট করতে পারেন, আপনি জনকল্যাণে বেশি খরচ করতে পারবেন, তাই না? আপনি উন্নয়ন বেশি করতে পারবেন, আপনার যদি সেই সামর্থ্য হয়। অনেকে তো মনে করেন যে বাংলাদেশের 10 লাখ কোটি টাকার বাজেট দিতে পারে যদি সে খরচ করতে পারে। এটা দেখতে হয় সাধারণত জিডিপির অংশ হিসাবে, যে আপনার অর্থনীতির সাইজ কত। তো বাংলাদেশের বাজেটের যে আকার ঘোষণা করা হয় সেটা কিন্তু অর্থনীতির সাইজের অনুপাত ধরে 12-13% সাইজ, বড় জোর 14। এটা অন্যান্য উন্নয়নশীল দেশের, উন্নত দেশের তুলনায় অনেক কম। কারণ তাদের যে অর্থনীতির আকার সেই তুলনায় অনেকে আছে 25-30% পর্যন্ত তারা খরচ করে। তো আমি কারণ বেশি খরচ করতে পারি না, কারণ আমার আয় কম। এখন আপনি আয় বাড়াতে গেলে দেখা যায় যে আবার করের চাপ বাড়াতে হয়, তাই না? তো এরকম নানান হিসাব আছে। এর 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 আবার বিপরীত এক ধরনের, বিপরীত বলবো না, এর এক ধরনের ব্যাখ্যাও আছে, যে ঠিক আছে আপনি করের হার না বাড়িয়ে আপনি কিন্তু কর বাড়াইতে পারেন, আপনি কমপ্লায়েন্স যদি বাড়ান। অনেকে আছে যে ঢাকা শহরে 10টা বাড়ির মালিক, হয়তো উনি লুকায় রাখছে কিংবা উনি কর দেয় না, তাই না? অনেকে আছে যে তার যে ইনকাম, তার কর দেওয়া উচিত হয়তো 1 লাখ টাকা, সে দেয় 10,000 টাকা, তাই না? সে নানান ফাঁক ফকর খোঁজে। আয়কর আইনজীবীরা বলে যে ভাই আপনাকে আমি 20,000 টাকা দেবো, আপনি আমার করটাকে 10,000 করে দেন। বাংলাদেশে এই কালচার আছে। তো যদি ট্যাক্স কমপ্লায়েন্স ঠিকমতো হয়, জনগণ যদি মনে করে যে না, আমি যে ট্যাক্সটা দিই এটা তো আমারই কল্যাণ, আমার দেশেরই কল্যাণ, ঠিক আছে, যারা বেশি ইনকামের লোক। কিন্তু যেটা হয়, যারা বেশি ইনকাম করে তারা মনে করে যে না, আমি যেহেতু ইনকাম করছি, এই টাকা আমি সরকারকে কেন দেবো, সে যত পারে কম দেয়, এরকম একটা প্রবণতা। তো এরকম একটা অবস্থার মধ্যেই বাজেট করতে হয়েছে। বাজেট তো ব্যয়টা আপনি দুইভাবেই করতে পারেন। কোন কোন খাতগুলোতে আসলে এবার বাড়ানো হয়েছে, কোন কোন খাতগুলোতে এবার বাজেট কমানো হয়েছে? এটা যদি আপনি দেখেন, যে যদি আপনি যেটা নমিনাল ফিগারে দেখেন, যে গত বাজেটে 7 টাকা ছিল, এবছর হয়তো 8 টাকা করছে, তাই না? এটা আবার দুই রকম ব্যাখ্যা আছে। 7 টাকা ছিল, সংশোধিত বাজেটে 6 টাকা নেমে গেছে, এখন আমি 8 টাকা করলাম, তাহলে আমি বলবো যে বাড়ছে। আবার যদি এরকম হয় যে মোট বাজেটের
অংশ হিসাবে মনে করেন শিক্ষা খাত কত পেল, যদি গতবার যে শতাংশটা ছিল তার তুলনায় আপনি দেখবেন যে মোট বাজেটের অংশ হিসাবে কম। আপনি আবার যদি দেখেন যে অর্থনীতির সাইজ অনুযায়ী কত, তো শিক্ষা খাতের বরাদ্দ হচ্ছে আপনার শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বরাদ্দ হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী খুবই কম, যেটা আমাদের মতো স্বল্পোন্নত দেশের চেয়ে বেশি খরচ করে আপনার জিডিপির অংশ হিসাবে, তাই না? যে 2%, এটা হওয়া উচিত অন্তত 5% শিক্ষা খাতের বাজেট। সেই হিসাবে আসলে যেটা প্রায়োরিটি খাত, যেটা মানুষ মনে করে যে এটা করলে মানুষের মানে জনকল্যাণমুখী হবে, শিক্ষার মান যদি বাড়ে, স্বাস্থ্য যদি আপনার মানুষের যে পরিমাণ নিজের পকেট থেকে খরচ হয়, সরকারি স্বাস্থ্যসেবা যদি এরকম হয় যে গরিব মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সরকার নিশ্চিত করতে পারলো, তাই না? সে সরকারি হাসপাতালে গেল, তাকে কয়েকটা প্যারাসিটামল দিয়ে আর ডাক্তার লিখে দিল যে অমুক অমুক ওষুধ কিনে খান, তা এরকম না। মানে যারা নিম্ন আয়ের মানুষ, দরিদ্র মানুষ, যাতে তার তো টিকে থাকাই যেখানে তার জন্য কষ্টের, মানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই যেখানে তার কষ্টের, সেখানে তার চিকিৎসা ব্যয়ের জন্য যদি আপনি দেখবেন যে দরিদ্র শ্রেণীর মানুষের যদি একটু বড় আকারে মানে বড় ধরনের একটা রোগ হয় একটা ফ্যামিলিতে, দেখবেন যে ওই ফ্যামিলির 1 বছরের সঞ্চয় শেষ হয়ে যায়, তাই না? কারোর একটা জটিল রোগ হলে আপনি যদি একটা বড় হাসপাতালে সে শুধু টেস্ট করাতেই গিয়ে তার 1 লাখ 2 লাখ টাকা এরকম খরচ হয়, সর্বশান্ত হয়ে যায় ফ্যামিলি, তাই না? এখন সরকারি যদি কম খরচে মানুষের ভালো চিকিৎসার ব্যবস্থা করে, তো এরকম 2 রকম আছে। একটা হচ্ছে বরাদ্দ থাকে, বরাদ্দ ঠিকমতো খরচ করতে পারে না। অনেক আছে যে ডাক্তাররা গ্রামে যেতে চায় না, ম্যানেজমেন্টের খুবই সমস্যা, কিন্তু এইগুলো তো বাজেটের অঙ্ক দিয়ে আপনি করতে পারবেন না। এখানে হচ্ছে সুশাসনের প্রশ্ন, তাই না? সেটা আরেকটা হিসাব, সেটা আপনি বাজেটারি মেজার দিয়ে করতে পারবেন না। তো বাজেটের অঙ্ক আসলে শেষ কথা নয়। আপনি টাকা যাই বরাদ্দ দেন, আপনি যদি টাকাটা খুব স্বচ্ছতার সাথে খরচ করতে পারেন, প্রপার মানুষের জন্য খরচ করতে পারেন, ওই টাকা যদি দুর্নীতি না হয়, তারপরেও মানুষের যে কল্যাণ হয় তার চেয়ে অনেক বেশি কল্যাণ হবে। এবারের বাজেটে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য একটি বরাদ্দ করা হয়েছে বাজেট, সেই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। এটা আগে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আপনার একটা সিলিং ছিল 4 লাখ সামথিং, মানে যে সিলিংটা ছিল সেটা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 25,000 বাড়াইছে। ওইখানে একটা ক্যাটাগরি যোগ হয়েছে, সেটা হচ্ছে জুলাই যোদ্ধাদের যারা যারা করদাতা, তারা ওই মুক্তিযোদ্ধারা যে সিলিংটাতে আছে, সম্ভবত 4,25,000, সেটাতে তারা পড়ে যাবে। আমি এক্সাক্ট ফিগারটা মনে করতে পারছি না। তারা একটা সুবিধা পাবে যে তাদের সাধারণ মানুষের যে ইনকাম ট্যাক্স লিমিট আর জুলাই যোদ্ধাদের ইনকাম ট্যাক্স লিমিটের পার্থক্য থাকবে, মানে তারা এখানে একটা ছাড় পাবেন। আর একটা হচ্ছে যে তাদের জন্য আপনার একটা তাদের যে ভাতা দেওয়া হবে আহত পরিবার, এবং ঠিক মুক্তিযোদ্ধারা যেরকম ভাতা পান এরকম তারা ভাতা পাবেন, মাসিক ভাতা পাবেন, ঠিক আছে? ওটার জন্য বরাদ্দ রাখা হয়েছে। আবার আপনার তাদের জন্য কর্মসংস্থানমুখী কিছু কার্যক্রম আছে। এই সব মিলিয়ে 400 কোটি টাকার বেশি বরাদ্দ সরকার রাখছে যারা জুলাই যুদ্ধে আহত এবং নিহতদের পরিবারদের জন্য। এটা একটা এই বাজেটের একটা একটা বিশেষ দিক আপনি বলতে পারেন। অর্থ উপদেষ্টা গণমাধ্যমকে বলেছিলেন যে এবারের বাজেটে যারা কালো টাকা সাদা করতে চান তাদের কোনো সুযোগ থাকবে না, কিন্তু আমরা দেখলাম সেটি বহাল আছে। এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। আমরা যে সাক্ষাৎকার নিয়েছিলাম অর্থ উপদেষ্টার, উনি সেটাই বলেছিলেন যে কোনোভাবেই কারো টাকা সাদা করার সুযোগ থাকবে না। এখন এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে উনি যে নতুন করে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তা না। আমাদের এখানে কি যে অনেক ক্ষেত্রে প্রদর্শিত আয় তৈরি হয় আর কি। আপনি হয়তো কোনো কারণে যদি কোনো বছরে যদি ট্যাক্স না দিতে পারেন, কোনো কারণে দিলেন না, তা সেটা টাকাটা অপ্রদর্শিত থেকে গেল। তা আসলে আইনে আসলে কালো টাকা বলতে কিছু নাই, অপ্রদর্শিত আয়। কালো টাকার ব্যাখ্যাটা দেওয়া হয় এরকম, যেটা অর্থ আইনে নাই, যে কেউ যদি অবৈধভাবে আয় করে, সেই টাকা আপনি কর দিয়ে তাকে আপনি হোয়াইট করে দিলেন। কেউ ঘুষ খেলো 1 কোটি টাকা একটা, অথচ তার ইনকামের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ না। একজন সরকারি কর্মকর্তা মনে করেন 50,000 টাকা বেতন পায়, সে একটা বিশেষ কাজ করিয়ে দেওয়ার জন্য 1 কোটি টাকা ঘুষ খেলো, তো সে 1 কোটি টাকা তো শো করতে পারবে না, কারণ যে যখনই শো করতে পারবে তার ইনকামের সাথে কোনোভাবেই ম্যাচ করবে না। তো সে কী করলো, সে জমি কিনে রাখলো, নিজের নামে না হলেও আত্মীয়ের নামে জমি কিনে রাখলো, তাই না? ওয়াইফের নামে জমি কিনে রাখলো। তো হয় কি যে এইগুলা বিভিন্ন সময় সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, যে ঠিক আছে তাহলে আপনি এটা শো করেন, শো করে ট্যাক্স দেন সরকারকে, তাহলে এখানে আর কেউ প্রশ্ন করবে না, ঠিক আছে? তো এবার যেটা করা হয়েছে যে প্রশ্ন করার সুযোগটা রাখা হয়েছে, আর এক্সিস্টিং যে ইয়েগুলো আছে ওইগুলো বাতিল করে নাই, যদিও এটা প্রত্যাশিত ছিল। যেমন আপনি যদি দেখেন যে দুর্নীতি বিরোধী যে সংস্থা TIB, তারা বলছে যে না,
কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ এটা ঠিক না, কারণ এটা রাখলেই যারা সৎ করদাতা, যে অন্যায় করে না, ঠিক আছে, সে নিরুৎসাহিত হয়। তো সরকারের একটা উদ্দেশ্য আছে যে আমাদের অর্থনীতিতে আসলে কালো টাকা কিছু রয়ে গেছে, যদিও এটা আর মানুষ সাদা করে কম। যেমন জমি কেনা বেচার সময় অটোমেটিক আপনি যদি ভালো মানুষও হন, আপনার কিছু কালো টাকা তৈরি হবে, যেটা হচ্ছে একটা মৌজা মূল্য। হ্যাঁ, আর আরেকটি বিষয় হচ্ছে যে এই বিষয়টি নিয়ে সিপিডি সংবাদ সম্মেলন করেছেন। তারা বলছেন যে এই কালো টাকা সাদা করার সুযোগটা আসলে জুলাই আন্দোলনের সাথে সাংঘর্ষিক। এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যে জুলাই আন্দোলনের থিম কি, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, তাই না? তারা কোটাটাকে বৈষম্য মনে করতো, এই কারণে তারা কোটা বাতিলের আন্দোলনের আপনার এক ধরনের অভ্যুত্থানের দিকে গেল, ছাত্রদের নেতৃত্বে সেখানে সাধারণ জনগণ সম্পৃক্ত হলো, তাই না? তো এটা কিন্তু শুধু কোটা আন্দোলন না, এর পিছনে একটা আছে এক ধরনের নানান ধরনের অসন্তুষ্টি আছে মানুষের মনে। চাকরি নাই ঠিক মতো, তাই না? শিক্ষিত যুবকরা চাকরি পেলেও কর্মসংস্থানটা শোভন না, সে কোনো কারণে হয়তো জীবিকার প্রয়োজনে কিছু একটা করছে, তাই না? প্রচুর শিক্ষিত জনগোষ্ঠী, তাদের জন্য সরকার কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি, তাই না? তো এরকম একটা বৈষম্য পরিস্থিতি, তাই না? তো ওনারা যেটা বৈষম্যহীন যে সমাজ প্রতিষ্ঠার কথা অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলছে, ওনারা বলছেন যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া তো এক ধরনের বৈষম্য, কারণ এটা আপনি সৎ করদাতাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছেন। ওনারা এ কারণেই এটা বোঝাতে চেয়েছেন যে এটা জুলাই স্পিরিটের সঙ্গে যায় না, কারণ জুলাইতে তো আপনি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলছেন। আপনি আপনার বাজেট বক্তব্যের শিরোনাম হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং টেকসই অর্থনীতি গড়ার প্রত্যয়। তো আপনার যে থিম, এটার সাথে তো এটাকে ক্লাশ করতেছে আপনার এই সুযোগটা দেওয়া, এ কারণে সিপিডি এটা বলেছে আর কি। জি, আরেকটি বিষয় আপনার কাছে শেষবারের মতো জানতে চাচ্ছি যে এই বাজেটটা আসলে সাধারণ মানুষ যারা রয়েছে, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কতটা এটা সুফল আনবে বলে মনে করেন? আমরা দেখেছি যে টিসিবির যে কার্ড, সেটিও এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে করা হয়নি। এটা একটা জিনিস যে টিসিবির দেখেন 1 কোটি ফ্যামিলি কার্ড ছিল, তো এই সরকার এসে দেখলো যে 1 কোটি ফ্যামিলি কার্ডের অর্ধেকের বেশি হচ্ছে আপনার যারা ভুয়া কিংবা যারা পাওয়ার যোগ্য না, তাদেরকে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে দেওয়া হয়েছে। চেয়ারম্যান মেম্বাররা নিজের আত্মীয় স্বজনরা দিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এটা এবং বাংলাদেশে এটা বহু কাল থেকে এটা ঘটে আসতেছে, তাই না? ঠিক আছে, আপনি এটাকে বন্ধ করে দেন, আপনি কারেকশন করেন, তাহলে এই কাজটা তো আপনি যদি 43 লাখ লোক বাদ দেন, তাহলে আপনি বাদ দিয়ে 43 লাখ যারা পাওয়ার যোগ্য এই লোককে দেন, কারণ বাংলাদেশে এরকম আছে না যে যাদের আসলেই দরকার, কিন্তু সরকার এই কাজটা গত 9 মাসে করতে পারে নাই। এবং বাজেট স্পেসেও কিন্তু এই 43 লাখের ব্যাপারে কিছু বলা নাই, ঠিক আছে? ওনারা খাদ্য বান্ধব কর্মসূচিতে আরও 5 লাখ লোক বাড়বে সেটা বলছে, ঠিক আছে? 57 লাখ তারা টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাবার পাচ্ছে, কম মূল্যে খাদ্য কিনতে পাচ্ছে, এটা ওনারা উদাহরণ হিসেবে দিয়েছেন। কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই জরুরি, এটা দ্রুত করা জরুরি যে আপনি সিলেক্ট করেন, যাদের বাদ দেবেন দেন, দিয়ে আপনি নতুন দরিদ্র, হ্যাঁ, কিংবা এটা স্বচ্ছভাবে আপনারাও করেন। সমস্যা যেটা হচ্ছে যে সরকারের এই যে স্থানীয় সরকারের যে কার্যক্রম, এটা তো অনেকটাই এখন খুব বেশি ফাংশনাল না, তাই না? অনেক জায়গায় চেয়ারম্যান মেম্বাররা হয়তো নাই পলিটিক্যাল কারণে, কিংবা এখন দেশের নির্বাচনকে কেন্দ্র করে যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গায় এই কাজগুলো স্বচ্ছতার সঙ্গেও করাও খুব টাফ। এর কারণে দেখা গেল যে আসলে সরকারের হয়তো ইচ্ছা আছে, কিন্তু কোনো সীমাবদ্ধতার কারণে আমার ধারণা সেটা সে সাকসেসফুলি করতে পারছে না। জনবান্ধব বাজেট হলো এটাও খুব বলা মুশকিল, কারণ এই বাজেটটা হচ্ছে এমন একটা জিনিস, কারণ আপনার শত শত মেজার্স থাকে। এখন এটা হচ্ছে যে সবাই তো জনগণ, কারোর জন্য এটা, হ্যাঁ, আপনি মনে করেন যে আপনি যদি দেখেন যে দাম বাড়বে দাম কমবে, তাহলে কোনো পণ্যের দাম কমবে, তাহলে ওইটা কিনতে গেলে আপনি একটু স্বস্তি পাবেন, যেটা দাম বাড়বে সেটা একটু কম পাবেন। ট্যাক্সের ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো খাতকে ওয়েভার দিয়ে আসতেছিল থাকবে না, তো ওই খাত তো সে অসন্তুষ্ট হবে। এই ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, কুকার, এগুলো যারা দেশে প্রডিউস করে তারা এক ধরনের অব্যাহতি পেয়ে আসতেছিল শুল্কের দিক দিয়ে। তো অনেকের ক্ষেত্রে বলছে যে আপনার এই 25 জুনের তারিখে মেয়াদ শেষ, আপনাকে দেওয়া হবে না, আর দেওয়া হলেও আপনাকে একটু একটু করে কর দিতে হবে, এত %। তো সরকারের বক্তব্য হচ্ছে যে আপনি তো স্বাবলম্বী হয়েছেন, অনেকদিন ধরে আপনার ব্যবসা বাড়ছে, আপনি বড় হয়েছেন, আপনি এখন সরকারকে আস্তে আস্তে কর দেন। আর এরা বলবে যে আমরা তো কম করের সুবিধা নিয়ে কিংবা অনেক অব্যাহতির সুবিধা নিয়ে মানুষকে কম দামে ফ্রিজ দিতাম। 15,000 টাকায় আপনি ফ্রিজ কিনতে পারতেন, 20,000 টাকায় ফ্রিজ কিনতে, এখন আমার উৎপাদন ব্যয় বাড়বে, ফ্রিজের দাম বাড়বে, ওর কিন্তু তেমন কিছু সমস্যা হবে না, দাম বাড়ায় দেবে। তো এরকম নানান ইকুয়েশন আছে যে এখানে আসলে বাজেটকে এক কথায় জনবান্ধব কিংবা জনবান্ধব নয়
এটা বলা হচ্ছে, তো পরে রাজনৈতিক নেতারা বলতে পারে, কিন্তু আমরা যারা অর্থনীতি নিয়ে কাজ করি তাদের জন্য বলা খুব টাফ। জাকির হোসেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।